ইকুইলিব্রিয়ামের উপরে আমরা কিছু প্রবলেম এখন করব। তবে আমি কিন্তু ধরে নিচ্ছি যে এর আগে আমি যে 55টা ভিডিও পাঠিয়েছি সেটা তোমরা যত্ন সহকারে দেখেছো। এখানে প্রথম প্রশ্নটি এআইপিএমবি তে এসেছিল। এখানে বলছে যে NO প্লাস O2 থেকে 2NO যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1, 2NO প্লাস O2 থেকে 2NO2 যার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 দেওয়া আছে। তাহলে সেখান থেকে নিচের যে ইকুয়েশনটা দেওয়া আছে NO2 গ্যাস থেকে হাফ N2 প্লাস O2 হচ্ছে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে, অর্থাৎ এই দুটো ইকুয়েশনের সাহায্যে নিচেরটার। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম যে এখানে NO2 টা বাম দিকে আছে আর এখানে ডান দিকে আছে, কিন্তু 2 দিয়ে গুণ আছে। তো তাহলে এটাকে কি করতে হবে, মাইনাস হাফ দিয়ে গুণ করতে হবে ইকুয়েশনটাকে। তাহলে এই 2 2 কাটাকাটি হবে এবং সাইড চেঞ্জ হবে। আর এখানে দেখো N2 ডান দিকে আছে আর এখানে আছে N2 বাম দিকে এবং এখানে আছে হাফ। তাহলে একই রকম ভাবে এই ইকুয়েশনটাকেও মাইনাস হাফ দিয়ে গুণ করতে হবে। এবার আমি প্রমাণ করে দেখিয়েছিলাম, তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে সেটা টু দা পাওয়ারে চলে যায়। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করলে 3 নম্বর ইকুয়েশনটা পাওয়া যায়। তার মানে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে কি, এই দুটোকে গুণ করলে যেটা পাওয়া যাবে। এগুলো কিন্তু প্রমাণ করে আমি আগে দেখিয়েছি, তাই এখন আর প্রমাণ দেখাচ্ছি না, শুধু এমসিকিউর ক্ষেত্রে কিভাবে প্রবলেমগুলোকে সলভ করবে সেটাই আমার আলোচিত বিষয়। তো যাই হোক, এক্ষেত্রে তাহলে অপশন সি হলো সঠিক উত্তর। আসা যাক পরের প্রশ্নে। এখানে একই রকম ভাবে তিনটে ইকুয়েশন দেওয়া আছে, এই তিনটের সাহায্যে চতুর্থ ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে হবে। এখানে দেখো NH3 বাম দিকে আছে 2 মোল আছে, এখানে ডান দিকে আছে 2 মোলই আছে, তাহলে 1 দিয়ে গুণ হবে। আবার এখানে 2NO আছে ডান দিকে আছে, এখানেও 2 মোল আছে ডান দিকে আছে, এখানে H2O আছে ডান দিকে আছে কিন্তু একটা আছে আর এখানে 3টা। তাহলে এটাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। একটু ভুল হলো, এখানে NH টা বাম দিকে আছে আর এখানে ডান দিকে আছে, তাহলে তো সাইড চেঞ্জের ব্যাপার আছে। আচ্ছা, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে টু দা পাওয়ার -1 হবে, এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে টু দা পাওয়ার 1 হবে, এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপরে কিউব চলে যাবে। এবারে যেহেতু এই তিনটা ইকুয়েশনকে যোগ করলে ফাইনাল ইকুয়েশনটা পাওয়া যায়, তাহলে তার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে কত, k1 টু দি পাওয়ার -1 ইন্টু k2 টু দি পাওয়ার 1 ইন্টু k3 কিউব। তার মানে কি দাঁড়ালো, k2 ইন্টু k3 কিউব বাই k2। অর্থাৎ থার্মোকেমিস্ট্রির মতো করে থার্মোডাইনামিক্সে করতে হবে এরকম, সেটা যোগ বিয়োগ করে নিতে হবে। খালি মনে রাখার বিষয় এইটাই যে ইকুয়েশনকে তুমি যদি ধরা যাক x দিয়ে গুণ করো, সেটা তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের টু দা পাওয়ার চলে যায়। এবং তুমি যদি দুটো ইকুয়েশনকে যোগ করো, ধরো ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2, সেক্ষেত্রে যেটা যোগ করলে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে এদের দুজনকে গুণ করলে যা হবে। আর যদি এমন হতো যে ইকুয়েশন 1 কে থেকে ইকুয়েশন 2 কে বিয়োগ করলে ফাইনাল ইকুয়েশন পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বিয়োগ হলে এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে ভাগ হতো। তাহলে এই জায়গাটা লক্ষ্য করো, এখানে যোগ তো এখানে গুণ, এখানে বিয়োগ তো এখানে ভাগ। এই বিষয়গুলি লক্ষ্য রাখলেই এই ধরনের অঙ্ক করতে তোমার একটু কোনো অসুবিধা হবে না। এরপরে যে প্রশ্নটি আসছে সেটি কিন্তু লা শাটেলিয়ারের প্রশ্ন। আর লা শাটেলিয়ারের প্রশ্নে আমি তোমাকে একটা খুব সুন্দর ট্রিক শিখিয়েছিলাম। সেই ট্রিকটা আর কিচ্ছু না, বেশির অপোজিট ওয়ার্ড হচ্ছে কম আর কমের অপোজিট বেশি, এইটুকু মনে রাখলেই সমস্ত কিছুই হয়ে যায়। যেমন ধরো এখানে x2 গ্যাস
প্লাস 4y2 গ্যাস, এখান থেকে 2xy4 গ্যাস আসছে, এটা বলেছে। এবং এখানে বলেছে যে এটার যেটা এনথালপি চেঞ্জ সেটা কিন্তু বলেছে যে নেগেটিভ, তার মানে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ। আমি তোমাদের এটা শিখিয়েছিলাম, এখানে যদি মাইনাস থাকে তাহলে ইকুয়েশনের শেষে প্লাস লিখতে হয়। কেন হয় কি হয় সেই ব্যাখ্যা এখন আর করছি না, কারণ সেটা 55টি ভিডিওতে অলরেডি আলোচিত হয়েছে। তো এখানে বেশি, তার অপোজিট হচ্ছে কম, তাহলে বাম থেকে ডান দিকে মানে যাবে তখনই যখন টেম্পারেচারটা কমবে, তখন ফরওয়ার্ড রিয়াকশন হবে। তাই টেম্পারেচারকে লো হতে হবে, তাই লো টেম্পারেচারের অপশন আমি দুটো জায়গায় দেখতে পাচ্ছি, তাহলে বাকি দুটো তো প্রথমেই আউট হয়ে গেল। এবার প্রেসারের ব্যাপারটাতে আসতে হবে। বাম দিকে দেখো গ্যাসের মোট 5টা মোল আছে আর ডান দিকে আছে দুটো, তাহলে নাম্বার অফ গ্যাসিয়াস মোলস কি হয়েছে, ডিক্রিজ করেছে। তাহলে কমে যাওয়ার বিপরীত শব্দ কি, বেড়ে যাওয়া। তার মানে এখানে প্রেসারটাকে বাড়তে হবে, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন বেশ ভালো হবে। হাই প্রেসারের অপশন ডি তে আছে। সুতরাং শেষ পর্যন্ত অপশন ডি উত্তর হলো। যারা বুঝতে পারলে না তারা লা সাটেলিয়ার সংক্রান্ত যে ভিডিওটি বানানো আছে সেটি একাধিকবার দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এটিও একই টাইপের প্রশ্ন, লা সাটেলিয়ারের থেকেই। আগে ইকুয়েশনটাকে লিখে নেওয়া যাক নিজেদের সুবিধার জন্য। N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস, এখান থেকে 2NH3 প্লাস হিট, বেশির অপোজিট হচ্ছে কম, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য টেম্পারেচার ডিক্রিজ করতে হবে। আবার বাম দিকে লক্ষ্য করো, গ্যাসিয়াস মোল 4টা আছে আর ডান দিকে আছে দুটো, তার মানে হচ্ছে এখানে প্রেসার ডিক্রিজ করেছে, তাহলে প্রেসারটাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে, তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে। তাহলে প্রেসার ইনক্রিজ করবে আর টেম্পারেচার ডিক্রিজ করবে। বাই ডিক্রিজিং প্রেসার না, বাই ডিক্রিজিং কনসেন্ট্রেশন অফ N2H2 না, বাই ইনক্রিজিং প্রেসার ডিক্রিজিং টেম্পারেচার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এ এবং সির ব্যাখ্যাটা করি, কেননা এ আর সির ব্যাখ্যাটা তো এক্ষেত্রে হলো না। তো দেখো এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ভ্যালুটা কি হচ্ছে, সেটা হচ্ছে NH3 স্কোয়ার বাই N2 ইন্টু H2 কিউব। তো এখানে যদি আমি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়াই তো কে এর ভ্যালু বাড়বে, তার মানে যদি অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা বাড়ে, সে যদি মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার নামেই তো কনস্ট্যান্ট আছে, তাহলে এ কনস্ট্যান্ট অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার, তাই না? তো তাহলে যদি কখনো অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বাড়ানো হয়, তখন কে এর ভ্যালুকে কনস্ট্যান্ট রাখার জন্য কিছুটা লব বা নিউমারেটরকে ডিনোমিনেটর হতে হবে, মানে অ্যামোনিয়াকে N2 আর H2 হতে হবে। তার মানেটা কি, যে এখানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হবে বা ফরওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এটা তো আমার প্রশ্নের উত্তর হতে পারে না, প্রশ্নে বলেছে কোনটা ফরওয়ার্ড কোনটা হবে। তারপরে বলছে দেখো বাই ডিক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ N2 and H2, না এটাও নয়। তার কারণ হচ্ছে যদি N2 আর H2 কনসেন্ট্রেশনটা কমে যায়, তাহলেও কিন্তু কে এর ভ্যালুকে ঠিক রাখার জন্য অ্যামোনিয়া থেকে N2 আর H2 হতে হবে। এটাও কিন্তু ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, আর এটাও ছিল ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। প্রশ্নে জানতে চেয়েছে কোনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন ভালো হবে, এই জন্য এ এবং সি ভুল। আমি আবারও বলছি যে যদি কেউ বুঝতে না পারে সে যেন লা সাটেলিয়ারের ভিডিওগুলোকে দেখে নেয়। আচ্ছা, ফর এ গিভেন এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ এখানে প্রথমেই বলে দিল যে ডেল্টা এইচ ইকুয়ালস নেগেটিভ, প্রথমেই এটিকে এরা বলে দিল। এবং এরকম লেখা বললে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হয়, এখানে তারপরে শেষে প্লাস হয়, এই কায়দাটি তোমাকে শেখানো আছে। এবারে বলেছে যে
কেপি অ্যান্ড কেপি ডট আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার T1 অ্যান্ড T2। তার মানে প্রথমে T1 ছিল, তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো কেপি, বলে দিয়েছে T1 এর চেয়ে T2টা বড়, তাহলে টেম্পারেচার যখন বেড়ে T2 হলো তখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হলো কেপি ডট। ওকে, তো assuming that heat of reaction is constant in temperature range between T1 and T2, it is readily observed that। আচ্ছা, এবারে তুমি জিনিসটাকে ভাবো, যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো এমনিতে প্লাস মানে কি আমার হিসেব অনুসারে বেড়ে আছে, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন তখনই হবে যখন টেম্পারেচার কমবে। তার মানে আমি লিখে দিচ্ছি এটা, যে ফরওয়ার্ড রিয়াকশন টেকস প্লেস ইফ টেম্পারেচার ডিক্রিজেস। এটা কোত্থেকে বলছি আমি, লাস্ট আটেলিয়ারের থেকে। তাহলে এটার উল্টো কথাটাও সত্যি, যে যদি টেম্পারেচার ডিক্রিজ না করে ইনক্রিজ হয় তাহলে কিন্তু ব্যাকওয়ার্ড বা রিভার্স রিয়াকশন ভালো হয়। ওকে, তো এখানে কিন্তু ইনক্রিজ করেছে টেম্পারেচার, তাহলে রিভার্স রিয়াকশন হচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তো কমে যাবে। তার কারণ হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। যদি ব্যাকওয়ার্ড রিয়াকশনই ভালো হবে তো তার মানেটা কি, প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট হয়ে যাবে, তার মানে নিউমারেটর কমে যাবে আর ডিনোমিনেটর বেড়ে যাবে, তাহলে কে ডটের ভ্যালু কমে যাবে, তার মানে কেপি থেকে কেপি ডটে এলে ভ্যালু কমে যাচ্ছে, কেপিটা বড় আর কেপি ডটটা ছোট, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। আসা যাক কোশ্চেন নাম্বার 6, বলছে ইকুইমোলার সলিউশনস অফ দ্য ফলোইং সাবস্টেন্সেস ওয়্যার প্রিপেয়ার্ড সেপারেটলি, হুইচ অফ দিস উইল রেকর্ড হাইয়েস্ট পিএইচ ভ্যালু। দেখো হাইয়েস্ট পিএইচ ভ্যালু মানে হচ্ছে এখানে জানতে চেয়েছে কোনটা মোস্ট বেসিক। ওকে, তো এদের যদি হাইড্রোলিসিস হয় তাহলে প্রোডাক্ট গুলো কি হবে একটু টুকটুক করে দেখে ফেলা যাক। এখানে হবে বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এখানে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এখানে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, আর এখানে হবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। এবার এখানে দেখো প্রতিটা ক্ষেত্রে HCl তো হচ্ছে, তাহলে পার্থক্যের জায়গা কোনটা, ওই যেটা বেস সেইটা। তো এদের মধ্যে বেরিয়াম হাইড্রোক্সাইড পিরিয়ডিক টেবিলে সবচেয়ে তলার দিকে আছে এবং সবচেয়ে বাম দিকে আছে, তাহলে এখানে এগুলোর মধ্যে বেরিয়াম হাইড্রোক্সাইড ইজ দ্য মোস্ট বেসিক ইন নেচার, তার মানে অ্যান্সারটা হবে অপশন এ। তবে আরো একটা কারণ আছে, যে Ba2+ এটা ক্লোরাইডকে ভালো পোলারাইজ করতে পারবে না, সুতরাং এর মধ্যে আমিক কারেক্টটা ভালো থাকবে। তার কারণ হচ্ছে পোলারাইজিং পাওয়ার, এটার মানে কি চার্জ বাই রেডিয়াসের রেশিও। এবার এর তো রেডিয়াসটা এখানে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বড়, তাহলে পোলারাইজিং পাওয়ার তো খুব পুয়ার পোলারাইজিং পাওয়ার, তাহলে এখানে কোভ্যালেন্সি থাকবে না, থাকবে আয়নিক ক্যারেক্টার, তাহলে সেখান থেকে OH সহজে সলিউশনে আসতে পারবে। প্রসঙ্গত বলে রাখি প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে কিন্তু অ্যাসিডটা হচ্ছে স্ট্রং আর বেসটা হচ্ছে উইক, এবার তাদের মধ্যে কোনটা পিএইচ বেশি এখানে কিন্তু সেইটার আলোচনা হচ্ছে, অর্থাৎ কোনটি সবচেয়ে বেশি তাদের মধ্যে। তো তার উত্তর বেরিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে দুভাবে বোঝা যেতে পারে, এক পিরিয়ডিক টেবিলে বেরিয়ামের অবস্থান সেটা হচ্ছে সবচেয়ে বাম দিকে এদের মধ্যে রয়েছে এবং সবচেয়ে তলার দিকে রয়েছে, এটা একটা ভাবে এটাকে বোঝা যেতে পারে। আর একটা, এটা পোলারাইজিং পাওয়ার খুব কম হওয়ার কারণে এখানে আয়নিক প্রপার্টি বেশি আছে,
এর ফলে OH মাইনাস সহজে সলিউশনে আসতে পারে, এইভাবে ওটাকে ভাবা যেতে পারে। সাতের দাগে চলে এসো, বলছে বাফার সলিউশনস হ্যাভ কনস্ট্যান্ট অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটি বিকজ দিস গিভ, এটা 12 সালে এসেছিল, আনআয়োনাইজড অ্যাসিড অর বেস অন দ্য রিয়াকশন উইথ অ্যাডেড অ্যাসিড অর অ্যালকালি। কারেক্ট, এটাই হবে অ্যান্সার। তারপরের গুলো দেখো, অ্যাসিডস অ্যান্ড অ্যালকালিস ইন দ্য সলিউশনস আর shielded from attack by other ions, ভুল কথা। দে হ্যাভ লার্জ এক্সেস অফ H প্লাস or OH মাইনাস আয়ন্স, ভুল কথা। দে হ্যাভ ফিক্সড ভ্যালু অফ pH, ভুল কথা। তুমি তোমার কাছে যে টেক্সট বুক আছে সেখান থেকে বাফার অ্যাকশনটা একটু দেখে নেবে। বাংলা বইগুলির ক্ষেত্রে ছায়াতে পাবে, ইংরেজির ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ কেমিস্ট্রি, কেএল সুগ এগুলোতে পেয়ে যাবে। পরেরটায় চলে এসো, বলে হুইচ অফ দিস ইজ লিস্ট লাইকলি টু অ্যাক্ট অ্যাজ এ লুইস বেস, তার মানে কোনটা লুইস অ্যাসিড, এই তো হচ্ছে কথা। তো উত্তর হচ্ছে BF3। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেই তুমি কিন্তু এটা পড়েছো যে BF3 এর একটা ভ্যাকান্ট অরবিটাল আছে, তাহলে এখানে এ লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে, আর যে লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে তাকে আমরা লুইস অ্যাসিড বলে থাকি। এবার এটা যদি আবার একবার বুঝতে চাও তাহলে এটার হাইব্রিডাইজেশনটা দেখো, sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে। আর বোরনের আছে 5টি ইলেকট্রন, তাকে সাজালে কি হবে 1s2 2s2 2p1। তো এখানে 2s এর আর 2p ছবিটাকে লক্ষ্য করো, অর্থাৎ তুমি কেমিক্যাল বন্ডিং কতটা ভালোভাবে পড়েছো এখান থেকে কিন্তু আসলে সেটাকেই জানতে চাওয়া হয়েছে। তো এখানে sp2 হাইব্রিডাইজেশন হলো, আর এখানে তো লোন পেয়ারকে রাখতে পারে ভ্যাকান্ট অরবিটাল, সুতরাং এ একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে সক্ষম। কোশ্চেন নাম্বার 9 এ চলে এসো। একটা ইকুয়েশন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, SO2 প্লাস HAF2 থেকে SO3। তো এখানে KP-KC সম্পর্ক বার করতে হবে। তো এখানে এই x এর ভ্যালুটা আমি কিভাবে শিখিয়েছিলাম সেটা মনে আছে তো, যে NPG মাইনাস NRG। N মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাস, P stands for প্রোডাক্ট আর R stands for রিঅ্যাক্টেন্ট। তো এখানে তো দেখো 1 লেখা আছে, ধরো তাহলে 1 মাইনাস ডান দিকে কত আছে, এখানে 1 আর এখানে হাফ, তাহলে এখানে 1 প্লাস হাফ করে দাও, তার মানে কত হলো যে মাইনাস হাফ, তার মানে হচ্ছে অপশন সি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 এ চলে এসো, তাই এটিতে এসেছিল, upon treatment with ammoniacal H2S the metal ion that precipitates as sulfide is। আচ্ছা, এটা আমার যে ভিডিও লেকচারগুলি রয়েছে 55টি, তার মধ্যে গ্রুপ সেপারেশন টেবিল আমি যেখানে আলোচনা করেছি, এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যালেও ভীষণ জরুরি, ভীষণ। গ্রুপ সেপারেশন টেবিল, ওইখানে তুমি দেখবে যে জিঙ্ক থেকে জিঙ্ক সালফাইড হচ্ছে, ওটাই হচ্ছে সঠিক উত্তর। তো এইটিকে ভালো করে যে জানবে না সে কিন্তু এই প্রশ্নের উত্তর কিছু বুঝবে না, অতএব সেটাকে তোমাকে একটু দেখে নিতে হবে, সেটার আলোচনা এখন আমি আর কিভাবে করি। 11 দাগে চলে এসো, the thermal dissociation equilibrium of calcium carbonate is studied under different conditions। ক্যালসিয়াম কার্বনেট সলিড ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড সলিড হচ্ছে আর CO2 গ্যাস হচ্ছে। IIT তে এসেছিল মোর দেন ওয়ান কারেক্ট অপশনস জানতে চেয়েছে। ডেল্টা এইচ ইজ ডিপেন্ডেন্ট অন টি, এটি সঠিক। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে এই সূত্রটা, যে ডেল্টা এইচ ইকুয়ালস সিপিডিটি আর ডেল্টা ইউ ইকুয়ালস সিভিডিটি। তারপরে বলছে কে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট, সঠিক। কে ইজ ডিপেন্ডেন্ট অন দ্য প্রেসার অফ CO2 at a given temperature, না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি, কিন্তু এটা আমি কি বললাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, বাট ইকুইলিব্রিয়াম ডিপেন্ডস অন টেম্পারেচার, প্রেসার, রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন, প্রোডাক্ট কনসেন্ট্রেশন, ক্যাটালিস্ট, ইনার্ট গ্যাস, এই সমস্ত কিছুর উপরে। কিন্তু আমি বলেছি
এখানে মনে রাখতে বলছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আচ্ছা, তারপরেরটা এসো, ডেল্টা এইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ক্যাটালিস্ট ইফ এনি। হ্যাঁ, ক্যাটালিস্ট কি করে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনকে সমানভাবে অ্যাক্সিলারেট করে, ফলে এই ইকুইলিব্রিয়ামটা চটপট চলে আসে। কিন্তু এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই বলো, ডেল্টা কি বলে, এগুলো কোনো কিছু ভ্যালুকে পাল্টাতে পারে না, এটা করে অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটাকে কমিয়ে দেয়। তো যাই হোক, তাহলে এর উত্তর হওয়ার পর হবে হচ্ছে এ, বি এবং ডি। সিটা ভুল হয়ে গেল। 12 দাগে চলে আসো, বলছে হুইচ অফ দ্য ফলোইং আর লুইস অ্যাসিডস। আবারও মনে করিয়ে দিই, লুইস অ্যাসিডস মানে হচ্ছে লোন পেয়ার অ্যাকসেপ্টার্স। তো এখানে এক হচ্ছে BCl3, তার ভ্যাকেন্ট অরবিটাল আছে, আর 2 হচ্ছে AlCl3, তারও ভ্যাকেন্ট অরবিটাল আছে। তো এই ভ্যাকেন্ট অরবিটালে কি করতে পারে, লোন পেয়ারকে নিতে পারে। এবার যে এর স্ট্রাকচার গুলো অতটা ভালোভাবে বুঝতে পারে না, হয়তো নতুন ভর্তি হয়েছে ইত্যাদি, তাদের ক্ষেত্রে কেমিক্যাল বন্ডিং এর ভিডিওগুলোকে দেখতে হবে, না হলে মাথায় ঢুকবে না। তো তাহলে অ্যান্সার হওয়া উচিত কি, অপশন ডি। এখানে কেউ হয়তো প্রশ্ন করতেই পারে, কোনো বুদ্ধিমান ছাত্র, যে স্যার SiCl4 তো ভ্যাকান্ট অরবিটাল আছে। কথাটা একদম ঠিক। আমি যদি হাইব্রিডাইজেশন দেখি, তাহলে 4+4/2 ইকুয়ালস সিলিকনের আর কি sp3 হয়। তো সিলিকনের তো 14টা ইলেকট্রন রয়েছে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p2 3d0। তুমি ওর বলার চিন্তা ভাবনাটা লক্ষ্য করো, বেশ ভালো। যদি এই কথাটা কেউ জিজ্ঞাসা করে আর কি, সে বেশ বুদ্ধিমান ছাত্রই ধরে নিতে হবে। এবার এখানে এক্সাইটেশন করে দাও, এক্সাইটেশন করে 3s এ একটা ইলেকট্রন আর 3p তে করে দাও তুমি 3টে ইলেকট্রন। ঠিক আছে, তারপরে এখানে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে, তো তাহলে তো এখানে লোন পেয়ার থাকতে পারে এই 3d তে, এটা হচ্ছে 3d। তো থাকতেই পারে, তার কারণ হচ্ছে এখানে তো এই লোন পেয়ারকে নিতেও পারে, তাহলে লোন পেয়ারকে নিচ্ছে না, তা সত্ত্বেও নিচ্ছে না। এমনটা কেন হচ্ছে দেখো, লক্ষ্য করো ভালো করে। SiCl4 এর ক্ষেত্রে, SiCl4 এর ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রত্যেকটা বন্ডে তো দুটো করে ইলেকট্রন, তাহলে এর তো অক্টেট ফুলফিল আছে, তাই না? এর তার মানে অক্টেট ফুলফিল আছে। কিন্তু লক্ষ্য করো এদের ক্ষেত্রে তা নেই। BCl3, তো এখানে প্রত্যেকটা বন্ডে তো দুটো করে ইলেকট্রন, তাহলে কটা হলো, 6টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরও একই অবস্থা। তো সেই কারণে এরা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এদের ইলেকট্রনের অভাব আছে। এই জন্য এরা চায় কি, যে আমি একটা লোন পেয়ার নেবো, আমার লোন পেয়ারের দরকার আছে, কিন্তু সেই দরকারটা তো আর সিলিকন টেট্রাক্লোরাইডের নেই। তো সেই কারণে সে নেবে না, সে লোন পেয়ারের তার কোনো প্রয়োজন নেই। তো ভ্যাকেন্ট অরবিটাল থাকা সত্ত্বেও প্রয়োজন নেই, এই কারণে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 13 চলে এসো, বলছে নিচের কোনটা মোস্ট বেসিক ইন অ্যাকোয়াস সলিউশন। তো এর কায়দা একটু আগেই তো আমরা দেখেছি। এখানে প্রথমে কি করতে হয়, যে হাইড্রোলিসিস হয়ে কি প্রোডাক্ট আছে যোগ করতে হবে, ক্যাটায়নটার সাথে OH, যেমন এক্ষেত্রে অ্যালুমিনিয়াম, আর অ্যানায়নটার সাথে H কে যোগ করে দিতে হয়। তো এখানে এটা উইক বেস, এটাও উইক অ্যাসিড। আচ্ছা, এখানে CH3CO2H উইক অ্যাসিড, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস। তার মানে এটা হচ্ছে একটা বেসিক মিডিয়াম তৈরি হবে, FeCl3 FeOH3, এটা হচ্ছে উইক বেস, আর 3HCl এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর এখানে হচ্ছে লেড হাইড্রোক্সাইড উইক বেস, আর CH3CO2H এটা হচ্ছে উইক অ্যাসিড। তো এখানে বলেছে মোস্ট বেসিক, সেটা তো নিশ্চয়ই অপশন বি হবে। তার কারণ এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, যেটা স্ট্রং বেস, তার সাথে বাকি বেসগুলোর কোনো তুলনাই চলে না, সেগুলো সবই উইক। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই এই সলিউশনটাই অপশন বি, যেটা আর কি মোস্ট বেসিক হবে, দেখেই বোঝা যায়। 14 দাগে চলে এসো, বলছে an alkali is titrated against an acid with methyl orange as indicator, which of the following is a correct combination।
দেখো আমরা জানি মিথাইল অরেঞ্জ ইউজ হয় যখন স্ট্রং অ্যাসিড থাকে, কিন্তু 18 সালে যে প্রশ্ন করেছে সে এত বদমাস, দেখো স্ট্রং 4টে ক্ষেত্রেই দিয়ে দিয়েছে। তো তাহলে এটা তোমাকে জানতে হবে যে উইক বেস এর সাথে স্ট্রং অ্যাসিডের রিয়াকশন এটা ইউজ হয়। তার মানে বিআরডি নয় সেটা বোঝা গেল, এবার এআরসির মধ্যে কোনটা। কালার চেঞ্জটা দেখো, এখানে বলছে কালারলেস থেকে পিঙ্ক, আরে না না, সেটা ফেনলফথেলিনের জন্য। তাহলে পড়ে থাকলো অপশন ডি, এটি হবে উত্তর। পিঙ্ক, সরি সি, যে ইয়েলো থেকে পিঙ্কিশ রেড, ওটি হবে উত্তর। ইয়েলো বলতে স্ট্র ইয়েলো বলে ওটাকে, থেকে পিঙ্কিশ রেড হবে, অপশন সি সঠিক উত্তর। তো আমি কিন্তু ইন্ডিকেটর অ্যাকশন গুলিও পড়িয়েছিলাম, আশা করি তোমরা যত্ন করে সেটা পড়েওছিলে। Which of the following fluorocompounds is most likely to behave as a weak base? মানে কি বলতো, লোন পেয়ার ডোনার। তো লোন পেয়ার ডোনার আমরা তো কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে স্ট্রাকচার আঁকতে শিখেছি। PF3 এর কথা নিশ্চয়ই মনে আছে। তাহলে অপশন বি PF3 এর লোন পেয়ার আছে, তাই ডোনেট করতে পারে, তাই হবে উত্তর। 16তে চলে আসো। The percentage of pyridine that forms pyridinium ion in a 0.1 molar aqueous solution, aqueous pyridine solution কত হবে? তো এটার জন্য তোমাদেরকে যেতে হবে অসওয়াল্ড ডাইলিউশন ল এর কাছে। পড়েছিলে নিশ্চয়ই মনে আছে। অসওয়াল্ড ডাইলিউশন লতে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন ইকুয়ালস কত হচ্ছে, কে বাই সি। এখানে কে এর ভ্যালুটা বলে দেওয়াই আছে, দেখো 1.7 ইন্টু 10⁻⁻৯, আর সি এর ভ্যালু হচ্ছে 10⁻⁻1, মানে কত হলো 1.7 টু দি পাওয়ার হাফ ইন্টু 10⁻⁻4 হবে, কারণ -8 কে রুট করে দেওয়া হচ্ছে। এটার পার্সেন্টেজ জানতে চেয়েছে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। 1.7 এর রুট করলে 1 পয়েন্ট কিছু একটা হবে, ইন্টু 10⁻⁻2 ইকুয়ালস 0.01, তারপরে আরো কিছু। তো সেরকম আমি অপশন বি তে দেখতে পাচ্ছি। পুরো ক্যালকুলেশন করারই দরকার নেই আর কি। হুইচ উইল মেক বেসিক রাফার। প্রথম একটা দেখো 100 ml 0.1 HCl, 100 ml 0.1 NaOH, তো পুরোটা নিউট্রালাইজড হয়। তারপরে 50 ml NaOH আর 25 ml, ভাই এখানে কিন্তু স্ট্রং বেস আছে, তাহলে গল্প হবে না, কারণ উইক বেস প্লাস ইট সল্ট অফ স্ট্রং অ্যাসিড, বা উইক অ্যাসিড প্লাস ইট সল্ট অফ স্ট্রং বেস নিয়ে হবে। আচ্ছা, এখানে উইক অ্যাসিড তো আছে, কিন্তু এখানে একেবারেই এটাও 100 এটাও 100 হবে না। তারপরেরটা হবে উত্তর, কেন বলতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড HCl এর সাথে 100 ml রিঅ্যাক্ট করবে, করে অ্যামোনিয়াম ক্লোরাইড বানাবে, এবং তখন সমস্ত HCl শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এক্সেস থেকে যাবে। তাহলে এখানে গল্পটা শেষ পর্যন্ত দাঁড়াবে কি, যে একটা উইক বেস এবং প্লাস ইট সল্ট অফ স্ট্রং অ্যাসিড, যে দুজনে মিলে কিন্তু একটা বেসিক বাফার বানাবে। অপশন ডি হবে সঠিক উত্তর। 18 থেকে চলে আসো। দ্য অ্যাডিশন অফ এ ক্যাটালিস্ট ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন অল্টারস হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস। দেখো কেসটা কি হয়, এটা তোমরা জানো, পড়িয়েছি আমি, তা সত্ত্বেও আবার, এটা পোটেনশিয়াল এনার্জি কার্ভ অ্যাক্সিস ধরে নাও, এদিকটা রিঅ্যাকশন কিভাবে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ রিঅ্যাকশন কোঅর্ডিনেটকে আমি বলতে চাইছি। এটা হলো রিঅ্যাকট্যান্ট আর এটা হলো প্রোডাক্ট, মনে করো। এবার এটা এমনি ভাবে হচ্ছিল, ঠিক আছে। তো এখানে কি করে, ক্যাটালিস্ট কি করে, রিঅ্যাকশনটাকে এইভাবে নিয়ে যায়। তার মানে এর যে অ্যাক্টিভেশন এনার্জি এটাকে অনেকটা কমিয়ে দেয়, যেটা আগে ছিল কতটা, একদম এতটা ছিল অ্যাক্টিভেশন এনার্জি, সেটা এখন দেখো অনেক কমে গেছে। তার মানে অ্যাক্টিভেশন এনার্জিটাকে ডিক্রিজ করছে। তাহলে ক্যাটালিস্ট decreases the activation energy by leading the reaction
via a different mechanistic pathway রিঅ্যাকশনের মেকানিজমকে চেঞ্জ করে দেয়। হলো, এরপরে রিঅ্যাকশনটা চটপট হয়ে যায়। 19 দাগে চলে এসো, বলছে কনজুগেট বেস অফ H2O অ্যান্ড HF। এখন H2O যদি একটা অ্যাসিড হয় তাহলে এর কনজুগেট বেস কি হবে? OH মাইনাস। আবার HF যদি একটা অ্যাসিড হয় তাহলে এটার কনজুগেট বেস কি হবে? F মাইনাস। তাহলে OH আর F এই দুটো যেখানে রয়েছে, অপশন ডি। কোশ্চেন নাম্বার 20-তে চলে এসো, বলছে নিচের কোনটা সঠিক? ভাই এটা খুবই সহজ প্রশ্ন হতে পারে, কিন্তু এটা নিট আর WBJEE দু জায়গাতেই এসেছে। এটার উত্তর হচ্ছে ডেল্টা জি জিরো ইকুয়ালস মাইনাস 2.303 RT লগ কে। তো এটা এতবার দেওয়ার কারণ কি? আমার মনে হয়েছে যে এখানে জিরো, এটা যে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনকে বোঝায়, এটা স্টুডেন্টরা মনে রাখতে পারছে তো। লগ বলতে যে অ্যাট দ্য বেস 10 হয়, ln বলতে যে অ্যাট দ্য বেস ই হয়, এবং লগ কে 2.303 দিয়ে গুণ করলে যে ln আসে, এখানে যে একটা নেগেটিভ সাইন আছে, এই জিনিসগুলো ছেলেমেয়েরা মনে রাখতে পারছে কিনা জানার জন্যই সম্ভবত এই প্রশ্নটি এসেছে, নাহলে এটা তো সহজ। আচ্ছা, if the value of equilibrium constant for a particular reaction is 1.6 into 10 to the power 12, then at equilibrium the system will contain mostly products. তুমি এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেখো, ধরা যাক রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হবে? পি বাই আর। তুমি এটার ভ্যালু দেখেছো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 12, মানে একের পিছনে 12খানা শূন্য। তার মানে এর লব বা নিউমারেটরটা কত বড়? তার মানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রায় পুরোটাই প্রোডাক্ট হয়ে গেছে ধরে। 22-এর দাগে চলে আসো, ইফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর N2 প্লাস O2 থেকে 2NO হয়, তাহলে নিচেরটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হয়? আচ্ছা, এবার লক্ষ্য করো, যদি আমাকে নিচেরটা পেতে হয় তাহলে উপরেরটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বা হাফ দিয়ে গুণ করতে হবে, একই কথা। আর যদি একে হাফ দিয়ে গুণ করতে হয় তাহলে এর ক্ষেত্রে যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে, সেটা ওপরের যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটার টু দা পাওয়ারে হাফ চলে যাবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। এই প্রশ্নগুলো কিন্তু আসছে এবং এই ধরনের প্রশ্নই হয়তো আসবেও। দ্য পিকেবি ফর ডাইমিথাইলামিন অ্যান্ড পিকে অফ অ্যাসিটিক অ্যাসিড বলে দেওয়া আছে রেসপেক্টিভলি। দ্য কারেক্ট অপশন ফর পিএইচ অফ ডাইমিথাইল অ্যামোনিয়াম অ্যাসিডেট। এই যে সল্টটা হলো না, এটার তো এবার হাইড্রোলিসিস হবে, তাহলে আমাকে এখানে যে সল্টটাকে নিয়ে ভাবতে হচ্ছে সেটা হচ্ছে সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। এর হাইড্রোলিসিস হলে যে পিএইচ হবে তার ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, 7 প্লাস হাফ পিকে এ মাইনাস হাফ পিকে বি ইকুয়ালস 7 প্লাস পিকে এ বলা আছে 4.77, তাকে 2 দিয়ে ভাগ করো, মাইনাস 3.27 অঙ্কে বলে দিয়েছে, তাকে 2 দিয়ে ভাগ করো, ইকুয়ালস 7 প্লাস 4.77 মাইনাস 3.27/2, হিসাব করো 7.75, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। সুতরাং এই ফর্মুলাটা যে মনে রাখতে পারবে না সে অঙ্কটা পারবে না। আমি একটা ছক বানিয়ে তাতে মোট 9খানা ফর্মুলা মুখস্থ রাখতে বলেছিলাম, তার মধ্যে কিন্তু এটি একটি। আচ্ছা, 24-এর দাগে চলে এসো, বলছে নিচের কোনটা একটা অ্যাসিডিক বাফার নয়? আগে আমাকে জানতে হবে যে অ্যাসিডিক বাফার মানে কি। মানে হচ্ছে উইক অ্যাসিড প্লাস ইটস সল্ট অফ স্ট্রং বেস। উত্তর হচ্ছে অপশন ডি, পারক্লোরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড।
কিন্তু বাকি যেগুলো আছে না, কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এরা সবই হচ্ছে উইক অ্যাসিড। কিন্তু ফসফরিক অ্যাসিডও স্ট্রং অ্যাসিড, কিন্তু কার্বনিক অ্যাসিড আর কি বলে তোমার অ্যাসিটিক অ্যাসিড, এরা হচ্ছে উইক অ্যাসিড। এবার ফসফরিক অ্যাসিড আর পারক্লোরিক অ্যাসিডের মধ্যে পারক্লোরিক অ্যাসিডই কিন্তু বেশি স্ট্রং অ্যাসিড। তার কারণ হচ্ছে এটার যেটা কনজুগেট বেস হবে সেটা হচ্ছে পারক্লোরেট। এটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজেশন থাকে এবং চারটে ইকুইভ্যালেন্ট প্রেজেন্স অফ 4 ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচারস বা ক্যানোনিক্যাল স্ট্রাকচারস তুমি বলতে পারো। রেজোনেটিং স্ট্রাকচারস, ফলে এটা ভীষণ স্টেবল। এটাই হচ্ছে সেই কারণ। কোশ্চেন নাম্বার 25 এ আসা যাক। বলছে Ag প্লাস কনসেন্ট্রেশন ইন স্যাচুরেটেড সলিউশন অফ Ag2C2O4 বলে দিয়েছে, তার এটা সলিবিলিটি প্রোডাক্ট বার করতে হবে। তো আগে তুমি ইকুয়েশনটা লিখে ফেলো। Ag2C2O4 এটা ভেঙে গিয়ে 2Ag প্লাস প্লাস C2O4 2 মাইনাস। এবার এখানে আমি যদি সলিউবিলিটি ইন মোল পার লিটারে লিখি, তাহলে এটা S, এটা 2S আর এটা S হয়। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট দাঁড়াচ্ছে কত? এটা হচ্ছে Ag প্লাস এর কনসেন্ট্রেশনের স্কোয়ার ইন্টু C2O4 2 মাইনাস, তার মানে হচ্ছে 2S এর হোল স্কোয়ার ইন্টু S। এবার এই 2S টাই বলে দিয়েছে 2.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে S এর ভ্যালু কত হবে? 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা স্কোয়ার হবে এখানে, সরি, ইকুয়ালস 2.2 ইন্টু 2.2 ইন্টু এখানে 1.1, আর সব মিলিয়ে 10 টু দি পাওয়ার দাঁড়াবে মাইনাস 8 মাইনাস 4 মাইনাস 12। এবার এই যে জায়গাটা এখানে দেখো 2 দুগুণে 4, আর এই পয়েন্ট পয়েন্ট আছে সমস্তর জন্য ধরো একটু বড় হবে ভ্যালুটা। মানে আমাকে তো এখানে একটা ম্যাথমেটিক্যাল সেন্স কাজে লাগাতে হবে, আমি তো আর শুধু অত গুণ করে অঙ্ক করতে পারবো না। মোটামুটি ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আজ এই পর্যন্তই থাকলো, আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ।